আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমাদেরকে দেখছেন, শুনতে পাচ্ছেন। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি, শিশু স্বাস্থ্য নিয়ে কর্মরত আছি। কিডোরা প্যারেন্টিং টকে আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতি রোগ নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। স্বাগতম আপনাকে। ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আজকে আমরা আসলে আলোচনা করব আমাদের প্রি কনসেপশন প্রিপারেশন নিয়ে। এটার আমাদের আজকে শেষ পর্ব। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা শেষ কিছু পয়েন্ট আমরা আজকের পর্বে আলোচনা করব, যেটা থেকে আমি আশা রাখছি আমাদের দর্শক বা শ্রোতা বন্ধুরা অনেকটুকু উপকৃত হতে পারবেন। আমাদের আগের পর্বগুলোতে আমরা খুব বিস্তারিতভাবে কথা বলেছিলাম প্রি কনসেপশন স্টেজে জর্দা এবং স্মোকিংয়ের প্রভাব থেকে শুরু করে দূষিত পরিবেশ এবং কেমিক্যালের প্রভাব, বাবার স্বাস্থ্যের গুরুত্ব সহ লুব্রিকেন্টের ঝুঁকি নিয়ে। এখন আমরা পডকাস্টের সবথেকে সংবেদনশীল অংশে প্রবেশ করছি, যা হলো মিসক্যারেজ বা গর্ভপাত পরবর্তী পরিস্থিতি। একটি অনাকাঙ্ক্ষিত গর্ভপাত একজন মায়ের জন্য পাহাড়সম কষ্টের। অনেক মা এই ট্রমা থেকে বের হতে পারেন না, ফলে দেখা যায় রিকারেন্ট মিসক্যারেজ বা বারবার গর্ভপাতের মতো ঘটনাও ঘটে। একটি মিসক্যারেজের পর আসলে একটা মায়ের পরবর্তী করণীয় কি, বা এর পরের প্রস্তুতিতে তারা কিভাবে নেবেন? ধন্যবাদ তনি আপু, সুন্দর একটি প্রশ্ন। আপু, আমাদের সবার এই বিষয়টা মনে রাখতে হবে যে বেশিরভাগ মিসক্যারেজ অথবা গর্ভপাত কিন্তু ঘটে ভ্রূণের জেনেটিক ত্রুটির কারণে। এখানে আসলে মায়ের কোনো ভুল নেই, মায়ের কোনো দোষ নেই। আর আমাদের আসলে মায়েদের এই শক্তি কাটিয়ে উঠতে কিন্তু নিজেকে সময় দিতে হবে। এক্স্যাক্টলি। তো শরীর এবং মন শান্ত না হওয়া পর্যন্ত পুনরায় আমরা বলি চেষ্টা না করাটাই ভালো। আর আমরা ডাক্তাররা সচরাচর বলে থাকি যে একবার মিসক্যারেজের পর অন্তত ২ থেকে ৩টা স্বাভাবিক মাসিক হয়ে যাওয়ার পর আবার চেষ্টা করতে। ২ থেকে ৩ মাস ৪ মাস সময় দিয়ে এরপর আবার পুনরায় চেষ্টা করার জন্য কনসিভ করার। কিন্তু এখানে আপু সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হলো বাবা-মা। বাবা-মা ২ জনকেই কিন্তু এক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আর হচ্ছে যতটুক সম্ভব স্ট্রেস ফ্রি থাকতে হবে। আর এইজন্য কিন্তু নিজেদের মধ্যে কথা বলা, একে অপরকে সময় দেয়া, সময় কাটানো এটা কিন্তু খুবই জরুরি। খুব জরুরি। ধন্যবাদ ডক্টর সানা। এখন যে পয়েন্ট নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আসলে বিভিন্ন রকম কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। অর্থনৈতিক প্রস্তুতি, প্রেগন্যান্সি বাজেট। হ্যাঁ, বয়স্কদের অনেকে বলেন যে আগে থেকে প্রস্তুতি নেওয়া ঠিক না, বিশেষ করে অর্থনৈতিক বা বাচ্চার কাপড় চোপড় নিয়ে এই বেশিরভাগ ক্ষেত্রে এই চর্চাটা হয়। অনেকে এমনও বলেন যে বাচ্চা দুনিয়ায় আসার আগে এসব নিয়ে বেশি চিন্তা করলে নাকি আল্লাহ নাখোশ হন, উপার্জন কমে যায়, বাচ্চার অমঙ্গল হয় বা মিসক্যারেজ হয়ে যায়। বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে প্রচলিত আছে। আসলে এই ধরনের কথাগুলোর, এগুলোর আসলে কোনো ধরনের কি বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, বা এই যে প্রিপারেশনটা এটা আসলে কতটা জরুরি? আপু, এই বিষয়টা যদি শুনতে প্র্যাকটিক্যাল না হলেও এটা কিন্তু খুব জরুরি। আসল ব্যাপারটা হচ্ছে প্রেগন্যান্সি ৯ মাস নিয়মিত চেকআপ যেটা প্রয়োজন হয়, নিয়মিত চেকআপ করা, টেস্টগুলো করানো, তারপর ভালো খাবার-দাবার খাওয়ার একটা বিষয় থাকে। আর হচ্ছে পরিশেষে ডেলিভারির তো একটা বড় খরচ থাকেই, এটা আমরা সবাই জানি। তো যদি হুট করে কনসিভ করার পর দেখা যায় যে অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে গেছে একজন, তখন কিন্তু এটার জন্য একটা স্ট্রেস কাজ করে। আর এই স্ট্রেসটা মায়ের উপর কাজ করে, মায়ের মানসিক চাপ তৈরি করে। তো তাই হচ্ছে আমরা এটা বলবো যে বাচ্চা নেওয়ার অন্তত ৩ মাস আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখা খুব ভালো। যেমন হচ্ছে একটা ছোট ফান্ড তৈরি করে রাখতে পারলে এটা কিন্তু যে অনেক ক্ষেত্রে কাজে দেবে। যেমন হসপিটাল বিল পে করার ক্ষেত্রে, ওষুধপত্রের ক্ষেত্রে, এসব বাকি জিনিসপত্র প্রেগন্যান্সিতে যা, যা লাগে সবকিছুর ক্ষেত্রে এটা একটা মায়ের কাজে চিকিৎসা, আসবে। মায়ের টেস্ট বা প্লাস মায়ের খাওয়া দাওয়ার ব্যাপারে জি, সব দিক থেকে হচ্ছে কি এই সেভিংসটা পরবর্তীতে হেল্পফুল হবে। হবে। এইটা কোনোভাবে আসলে বাচ্চার শারীরিক বা কোনো কিছুর সাথে জড়িত না। এটা যেটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। বাচ্চার ব্যাপারে আগে থেকে প্রিপারেশন নেওয়াটা আসলে বরঞ্চ ফ্যামিলির জন্যে অর্থনৈতিকভাবেও পরবর্তীতে অনেক বেশি হেল্পফুল হবে পরবর্তীতে। ধন্যবাদ ডক্টর সানা। বাচ্চা তো শুধু মা বাবার নয়, পুরো পরিবারের অন্যদের এক্ষেত্রে কি ভূমিকা থাকা উচিত বলে মনে করেন? আপু, মা হওয়ার প্রস্তুতিতে জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার যেটা আমরা বলি, যৌথ পরিবারের ভূমিকা কিন্তু বিশাল। যেমন ধরেন শাশুড়ি বা বড়দের উচিত, হবু মা
যিনি, ওনাকে হচ্ছে ভারী কাজ থেকে দূরে রাখা বা একটু টুকিটাকি এটা সেটা দিয়ে হেল্প করা। তাহলে হচ্ছে এইসব ক্ষেত্রে মানে এইসব ছোট, ছোট হেল্প দিয়ে বা ভারী কাজ না করে পারলে মায়ের কিন্তু খুব বড় একটা হেল্প হয়। আর হচ্ছে মা যদি বুঝতে পারেন যে তাকে সাহায্য করার মতো লোক আছে, সে একটা মানে তার একটা সাপোর্ট আছে। তো সেক্ষেত্রে কিন্তু তার স্ট্রেস লেভেলটা অনেকটুকু কম থাকে। অনেকটুকু কমে যায়, হ্যাঁ, হ্যাঁ। যেটা খুব জরুরি। আর হচ্ছে একটা কাপল বা দম্পতির উচিত যে পরিবারের সাথে ওরা মানে ধরেন পরিবারের সাথে বা পরিবারে একজন তো থাকেই যাকে তারা খুব ট্রাস্ট করে। বিশ্বাসভাজন কেউ একজনের সাথে ওরা তাদের আ পরিকল্পনাগুলা ডিসকাস যদি শেয়ার করে, করে। হ্যাঁ, শেয়ার করে তাহলে হচ্ছে এটা তাদের জন্য খুব উপকারে আসবে। মানে ওই যে যেটা বললাম, একটা মানে ওরা ভরসার জায়গা পাইলে তখন হচ্ছে ওরা স্ট্রেস ফ্রি থাকতে পারবে। থাকতে পারবে। জি। এখনকার সময়ে সবথেকে বড় একটা সমস্যা, আ সবচেয়ে বড় সমস্যাই বলা যায় এটাকে, সেটা হচ্ছে ডক্টর গুগল। এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম ঠিক তন্নি আপু। ডক্টর গুগল আসলেই খুব বড় একটা সমস্যা। যেমন ধরেন ফর এক্সাম্পল একজনের পেটে ব্যথা করছে। এখন সে পেটে ব্যথা করার কারণ বা এইসব মানে কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ দিল। তো তখন গুগলে অনেকগুলো অপশন দেখায়। আর আমি পার্সোনালি অনেক সময় এমনি মানে জাস্ট দেখার জন্য আরকি। আমি এমন করেছি আমি অনেকগুলো মানে সিম্পটম লিখে এভাবে সার্চ দেই। অনেকগুলো অপশন থাকে। কিন্তু সবগুলা লাস্টে গিয়ে একদম একটা অপশন থাকে ক্যান্সার। মানে যাই হোক না কেন ক্যান্সারই মানে এটার কারণ ক্যান্সারই। মানুষটা মরেই যাবে। ডাক্তার গুগলের মতে হচ্ছে মৃত্যুই শেষ। এখানে একটা স্টপেজ। তো আসলে এভাবে আমরা অনেক সময় না বুঝে সার্চ করার কারণে হয় কি আম অনেক ধরনের এরকম ফলস তথ্য চলে আসতে পারে। আর আমাদের সবার বডি তো এক না। হুম, হুম। পারসন টু পারসন ভেরি করে। তো এখন এটার কারণে হচ্ছে আমাদের যেটা বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে আমরা হুটহাট যেকোনো কিছু নিয়ে Google সার্চ না করে আম আমরা হচ্ছে আমাদের ডক্টর বা গাইনোকোলজিস্ট এর সাথে কনসাল্ট করি, গিয়ে দেখা করি। আর দেখা করতে না পারলেও আমরা গিয়ে অন্তত আমরা ফোনে কথা বলি। নাম্বার তো আমরা যাকে রেগুলার দেখাই তার তো নাম্বার থাকেই কম বেশি। আমরা ওভার দ্য ফোন একটু জিজ্ঞেস করি যে আমার এই সমস্যা হচ্ছে, আমার করণীয় কি? বা এখন আমার কি করা উচিত? এটা কিন্তু করলে তখন হচ্ছে আমাদের একটা এটা কিন্তু খুব উপকার করবে। অযথা ভয় কিন্তু আমাদের ওভুলেশন পিছিয়ে দেয়। এটা তো ভয় মানে তো এক ধরনের স্ট্রেস। স্ট্রেস, তো এক্সাক্টলি। এই আমরা যেটা শুরু থেকে বলে আসতেছি স্ট্রেস ফ্রি থাকতে হবে। তো এখন আমরা এই জিনিস দেখে ভয় পেয়ে গেলাম যেটা আসলে আমার ওরকম কিছু হয়ও নাই। ওই মানে অনর্থক জিনিস নিয়ে ভয় পেয়ে স্ট্রেস লেভেল বাড়ায়ে ওভুলেশন কমে মানে ওভুলেশন পিছিয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না। তো এই জিনিসটা তো আমাদের দরকার নাই। এক্সাক্টলি। মেডিটেশন কি সত্যি ফার্টিলিটি বাড়াতে পারে? আপু মেডিটেশন সরাসরি হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমকে শান্ত রাখে। হুম, হুম। তো যখন আম একজন হচ্ছে মানে গভীরভাবে শ্বাস নিবে আর হচ্ছে বর্তমান সময়ে মন স্থির রাখে। তখন হচ্ছে শরীরের ফাইট অর ফ্লাইট মোড বন্ধ হয়ে যায়। হুম, যেটা হুম। হচ্ছে আমরা অ্যাক্টিভ থাকলে অনেক সময় আমাদের ফাইট অর ফ্লাইট মোড অন থাকে হরমোনের কারণে। হুম, আমরা এগ্রেসিভ থাকি বা অ্যাক্টিভ থাকি খুব। তো ডিপ ব্রিথিং এর কারণে ওটা একটু নরমাল থাকে, স্টেবল থাকে। তো হুম। এর রিপ্রোডাক্টিভ অর্গান গুলোতে কিন্তু তখন রক্ত চলাচল বাড়ে। যখন মানে আমরা একটু স্টেবল থাকি, নরমাল থাকি। প্রতিদিন মাত্র বেশি না ১০ থেকে ১৫ মিনিট করে আমরা যদি মেডিটেশন করি, তখন কিন্তু আমাদের হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনতে এটা খুব একটা ম্যাজিক্যাল ভাবে কাজ করে। আচ্ছা, আচ্ছা, আমরা সারাদিন তো ফেসবুকে থাকি। হুম। এটার আসলে নেগেটিভ বা পজিটিভ কি কোনো প্রভাব আমাদের লাইফে পড়ে? আহ আম পরে আপু যেমন ধরেন সোশ্যাল মিডিয়াতে আমরা যদি কারো নেতিবাচক অভিজ্ঞতার কথা পড়ি, আ তখন হচ্ছে হবু মায়েরা আতঙ্কিত হয়ে যান। আসলে মানে সবার কন্ডিশন তো এক না। মানে আমি ধরেন আমি একটা জিনিস পড়লাম। তো তখন এরপর ওই জিনিসটা আমার সাথে মিলল না। আমি আতঙ্কিত হয়ে গেলাম এক প্রকার। আর আবার কারো কিন্তু খুব জাঁকজমকপূর্ণ প্রেগন্যান্সি ফটোশুট দেখে নিজের সাধারণ জীবন নিয়ে অনেকেই কিন্তু হতাশ হয়ে যান। হতাশ হয়ে যান, যে এক্সাক্টলি। সে এটা করতে পারতেছে, আমি তো পারতেছি না আমার বাচ্চার জন্য বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে তো আমার ইচ্ছে করতেছে বাট আমার ক্ষেত্রে তো এটা হচ্ছে না। হচ্ছে না। তো এটাকে কিন্তু এটাকে বলা হয় কম্প্যারিজন ট্র্যাপ। হুম, হুম, হুম। ও কনসিভ করার চেষ্টার সময় অন্তত কয়েকটা মাস সোশ্যাল মিডিয়া ডিটক্স করা ভালো।
আমরা সোশ্যাল মিডিয়াতে কম টাইম দিই, আমরা নিজের উপর ফোকাস দেই যে আমার বাবুটা কিভাবে সুস্থভাবে আসবে। আমি একটু বই পড়ি বা আমি হাদিস বা যে যার ধর্ম নিয়ে একটু ইয়ে করা। তো এইসব জিনিসে আদার দেন ফোন, টিভি এগুলো না করে আমরা একটু অন্যদিকে নেচার বা বইপত্র যেটা আমার ভালো লাগে ওইভাবে আমি একটু টাইম দেই। তাহলে হচ্ছে আমি এইসব টক্সিসিটি থেকে দূরে থাকবো। আমার মধ্যে একটা স্ট্রেস কমে যাবে যে আমি অন্যের ক্ষেত্রে এটা হইছে, এটা আমার ক্ষেত্রে হচ্ছে না। আমার ক্ষেত্রে কেন হচ্ছে না বা কেন আমি পারতেছি না? এটা নিয়ে আমি স্ট্রেসড আউট থাকলাম না। তো মোট কথা হচ্ছে পজিটিভ থাকতে হবে। ওই যে যেটা বললাম বাগান করে বা রান্না করে যার যেটা পছন্দ যেটা ভালো লাগে, যার হ্যাঁ, যেটাতে আসলে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। হ্যাঁ, ওইটা করে আ মানে মানে যেটা করে আপনাকে আনন্দ দিবে। ওইটাতেই আপনি ইনভলভ থাকেন। এটাই হচ্ছে এক্সাক্টলি। আমরা বলি। আচ্ছা, মহা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ইন্টারনেটে অনেকে পজিশন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে হুম। যে কনসিভ করার জন্য একেক জায়গায় একেক রকম কথাবার্তা চলে। কনসিভ করার জন্য বিভিন্ন পজিশন নিয়ে বিভিন্ন কথা বলা হয়। এর আসলে বৈজ্ঞানিক ভিত্তিটা কি? আ এটা আপু খুব ভুল একটা কথা। এটা একটা মিথ্যা কথা। কনসিভ করার জন্য আসলে মানে সত্যি বলতে গেলে আমরা যদি গর্ভধারণের ক্ষেত্রে বলি, এখানে ওরকম বিশেষ কোনো পজিশন অথবা মানে কোনো ওরকম বিশেষ কিছুর প্রয়োজন আসলে নেই। এটার সাথে এটার কোনো রিলেশন কোনো নাই। সম্পর্কই কোনো নেই। সম্পর্ক নাই। তো স্পার্ম হচ্ছে অন্তত মানে অত্যন্ত দ্রুত গতিতে জরায়ুর দিকে ছুটতে পারে। হুম, এখন এটার মানে এটা যে পজিশনই হোক না কেন, স্পার্মের কাজ হচ্ছে ওখানে যাওয়া। এটা হুম, একটা প্রাকৃতিক নিয়ম। এটা যাবেই। এটার জন্য হুম। আমার পজিশনের সাথে কোনো রিলেশন কোনো নাই। রিলেশন নাই। তবে মেলামেশার পর ১০ থেকে ১৫ মিনিট যদি শুয়ে থাকা যেতে পারে। সাথে, হুম, সাথে আমরা পজিশন চেঞ্জ না করে উঠে না বসে বা দাঁড়িয়ে না পড়ে আমরা যদি শুয়ে থাকতে পারি অন্তত ১০ থেকে ১৫ টা মিনিট তখন কিন্তু আম মানে আম এটা হচ্ছে ওই যে স্পার্ম এর মোটিলিটির জন্য স্পার্ম যাতে আমাদের জায়গা মতো পৌঁছাতে পারে এটাতে অনেক কাজে দেয়। যেটা হয়তো আমরা আ খুব দ্রুত উঠে গেলে বা আমরা পজিশন চেঞ্জ করে ফেললে এটাও নাও হতে পারে। আচ্ছা। তো যান্ত্রিকভাবে পজিশন খুঁজতে গিয়ে স্বামী-স্ত্রী আ স্বাভাবিক আনন্দটা যেন মাটি না মাটি না হয়। হয়ে যায়। এই জিনিসটা মানে এই জিনিসটা মাথায় রাখলে এটা সবাই বুঝতে পারবে। আচ্ছা। ধন্যবাদ ডক্টর সানা। যাদের অলরেডি একটি বাচ্চা আছে এবং ২য় বাচ্চার জন্য চেষ্টা করছে, হুম। তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বড় বাচ্চা ছোট জন আসার পরে খুব বিরক্ত থাকে, ইরিটেবল থাকে। এমনকি অনেক বাচ্চা ডিপ্রেশনেও থাকে। হুম, হুম। ইনসিকিউরিটিতে ভুগে। এদের জন্য আসলে আপনার পরামর্শটা কি হবে? মা-বাবাকে আপনি কি করতে বলবেন এই বড় বাচ্চার জন্যে? আপু এটা হচ্ছে খুব সেনসিটিভ অথবা স্পর্শকাতর একটা বিষয়। আম বড় সন্তান যেন এইটা মনে না করে যে নতুন কেউ আসার কারণে তার আদর কমে যাচ্ছে বা হুম, তার আদর বা তার যত্নে তার মা-বাবার তার প্রতি যে আদরটা ওইটাতে ভাগ বসাতে একজন চলে আসতেছে। সে এখন আগের জায়গায় থাকবে না বা সে তার মা-বাবার সে আদরটা আর পাবে না। এই জিনিসটা যেন সে ফিল না করে, তাকে ফিল করানো না হয়। তো তাকে হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাকে হচ্ছে ছোট, ছোট কিছু দায়িত্ব দিতে পারি। তাকে আমরা এটা ফিল করাতে পারি যে দেখো তোমার একটা খেলার সাথী আসছে বা তোমার ছোট ভাই বা বোন আসছে। তুমি বড় হিসেবে তুমি এটা করতে পারো। তোমারও অনেক দায়িত্ব আছে। তো তাকে হচ্ছে মানসিকভাবে তৈরি করলে আম প্রেগন্যান্সির কিন্তু পিরিয়ডটা অনেক সহজ হবে। একটু স্ট্রেস ফ্রি থাকবে। আর কারণ হচ্ছে বড় বাচ্চার জেদ বা কান্নাকাটি মায়ের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। একটা এক্সাক্টলি, স্ট্রেস তৈরি করতে পারে। এক্সাক্টলি। কর্মজীবী মায়েদের কি ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করা উচিত? না আপু, মোটেই না। আ আপনি যদি কনসিভ করার জন্য ট্রিটমেন্টে থাকেন হুম, বা পরিকল্পনা করেন, তবে কিন্তু অফিসের খুব বিশ্বস্ত একজন সহকর্মীকে জানিয়ে রাখতে পারেন। হুম। তো এতে হচ্ছে কোনোদিন ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ছুটির প্রয়োজন হলে বা আপনার যদি মানে সাডেন লিভের দরকার হচ্ছে বা কাজের চাপ হচ্ছে খুব, আপনি কাজের চাপ কমানোর জন্য আপনি এটা মানে শেয়ার করতে পারবেন তখন। আপনি হচ্ছে মানে একটা সাপোর্ট পাবেন তখন যে আমার আজকে ডাক্তার দেখাতে যেতে হবে, আমার ছুটি প্রয়োজন। তাহলে আপনার কলিগ আপনাকে ব্যাকআপ দিল বা আপনার উপর খুব কাজের প্রেশার পড়ছে। আপনি আপনার কলিগের সঙ্গে এটা শেয়ার করে মানে ভাগাভাগি করে নিতে পারলেন কাজটা। তো এটা খুব উপকারে দিবে। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আচ্ছা। মা কি নিজে বুঝতে পারেন তার শরীরে কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ আপু,
বুঝতে আমরা যদি কিছু ছোট, ছোট সাইন সিম্পটমস খেয়াল করি বা মা যদি খেয়াল করে মা অবশ্যই এটা বুঝতে পারবে। যেমন ধরেন ওভুলেশন এর সময় স্তনে কিন্তু হালকা টান, টান ভাব হ্যাঁ। থাকে। আর হচ্ছে তলপেটের একপাশে মৃদু ব্যথা, যেকোনো একপাশে, ডানে হোক বামে হোক মৃদু একটা ব্যথা বা মেজাজেরও পরিবর্তন হয়। মুড হ্যাঁ, সুইং হয় মুড যেটা সুইং আমরা হয়। সবাই জানি। হ্যাঁ, এই সংকেতগুলো কিন্তু খেয়াল করলে ওভুলেশন ট্র্যাক করা খুবই সহজ। আর নিজের শরীরের প্রতি মনোযোগী হওয়া মানেই হলো অর্ধেকের বেশি কাজ সেরে যাচ্ছে। সেরে যাচ্ছে। হুম। ধন্যবাদ রোকসানা। এবারের পয়েন্ট আসলে আমাদের চিন্তার জগৎ নিয়ে। এটা আসলে কিভাবে প্রভাব বিস্তার করে? আপু আমরা আমরা হচ্ছি মানে আমরা মানুষে এমন যে আমরা যা চিন্তা করি, যেভাবে চিন্তা করি আমাদের আমাদের শরীর কিন্তু সেইভাবেই রেসপন্স করে। রেসপন্স করে এক্সাক্টলি। হ্যাঁ, আমাদের নিজেদেরকে প্রতিদিন বলা উচিত, পজিটিভ কিছু বলা উচিত। যেমন আমার শরীর সুস্থ এবং আমি একটি সুস্থ সন্তান ধারণে সক্ষম। সক্ষম। আর এটাকে কিন্তু বলা হয় পজিটিভ অ্যাফার্মেশন। এক্সাক্টলি। তো নেতিবাচক চিন্তা বা আমি বোধহয় মা হতে পারবো না। এই ধরনের চিন্তা কিন্তু নেতিবাচক হরমোন তৈরি করে। তাই মনকে পজিটিভ রাখতে মানে এইটা মানে আমাদের হচ্ছে মনকে পজিটিভ রাখাটা অত্যন্ত জরুরি। এক্সাক্টলি। প্রার্থনা বা মেডিটেশন কি মনকে শান্ত রাখার ক্ষেত্রে কোনো রকম সাহায্য করে? আম হ্যাঁ, আপু অবশ্যই করে। আ যার ধর্ম বিশ্বাস অনুযায়ী ইবাদত বা প্রার্থনা মানুষকে এক ধরনের মানসিক নিরাপত্তা দেয়। একটা স্যাটিসফ্যাকশন দেয়। তো যখন একজন মা তার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন আর হচ্ছে তখন তার কিন্তু ভেতরের ভয় ও স্ট্রেস বলেন বা উদ্বেগ এটা কিন্তু অনেকটুকু কমে যায়। হুম, তো হুম। এই মানে প্রশান্তিটা গর্ভাবস্থার জন্য একটি উর্বর ভূমি তৈরি করে। এক্সাক্টলি। ধন্যবাদ রোকসানা। আমরা আসলে অনেক সময় কিছু কাপল পাই যে হুম। যারা আসলে মাসের পর মাস ট্রাই করতে, করতে ক্লান্ত হয়ে পড়েন। অনেকে ডিপ্রেশনেও চলে যান। এদের জন্য আসলে কি সাজেশন দিবেন? আহ এটা আপু খুবই গুরুত্বপূর্ণ। আম যদি মনে হয় বা যদি কারো মনে হয় যে ওভুলেশন ট্র্যাকিং অথবা ক্যালেন্ডার দেখা আর হচ্ছে ডাক্তারের ভিজিট আপনার জীবনকে যান্ত্রিক করে ফেলছে, তবে কিন্তু ১ বা ২ মাসের জন্য সব বন্ধ করে দিন। সব স্টপ থাকুক। আর হচ্ছে কোথাও আম একটা ট্যুর দিয়ে আসেন। কোথাও একটু ঘুরে আসেন। একটু রিফ্রেশমেন্ট এর প্রয়োজন তো আমাদের সবারই হয়। তো অন্য কিছু নিয়ে একটু সাময়িকের জন্য মানে নিজেকে ডাইভার্ট করে অন্য কিছু নিয়ে মেতে থাকুন। আর হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই, অনেক সময় দেখা যায় যে যখন মানুষ সব রকম স্ট্রেস ফ্রি হয়ে, সব রকম চাপ ছেড়ে দিয়ে রিল্যাক্স হয়ে যায়, তখন কিন্তু প্রাকৃতিকভাবেই মানে দেখা যাচ্ছে সে চেষ্টা করছে না। সে আর স্ট্রেস নিচ্ছে না যে আমি কেন কনসিভ করতে পারছি না। তো এগুলো সব যখন ছেড়ে দেয়, তখন হচ্ছে দেখা যাচ্ছে তার বডিটা এমনভাবেই প্রিপেয়ার্ড হয়ে যায় প্রাকৃতিকভাবে সে চেষ্টা ছাড়াই কিন্তু কনসিভ করে ফেলতে পারতেছে। তখন কিন্তু আর মানে আর্টিফিশিয়াল কোনো মেথড বা কোনো পদ্ধতি, কোনো ওষুধপত্র কিছুর প্রয়োজন হচ্ছে না। এক্স্যাক্টলি। মানে হচ্ছে যখন মানে সমস্ত এই যে একটা চিন্তা করতেছি আমরা যে বাচ্চা কেন হচ্ছে না, বাচ্চা হতে হবে, বাচ্চার জন্য চেষ্টা করতে হবে, কনসিভের ট্রাই করতে হবে। এইটা চিন্তা করে যে আমরা স্ট্রেসটা নিচ্ছি, সেই স্ট্রেসের কারণেও কিন্তু ওভুলেশনে প্রবলেম হতে পারে। হতে পারে। ইভেন স্পার্মের মোটিলিটি বা স্পার্ম কাউন্টের সমস্যা হতে পারে। তার জন্য হচ্ছে কি সমস্ত কিছু থেকে ১-২ মাসের জন্য একটা রিল্যাক্স মোডে চলে যাওয়া। জি। একটা ট্যুরে যাওয়া, দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আল্টিমেটলি তখন দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এটা হয়। আমরা অনেক ক্ষেত্রে এরকম পেশেন্ট পাই যারা আসলে তখন ন্যাচারালি কনসিভ করে ফেলে। রাইট। এক্স্যাক্টলি। ধন্যবাদ ডক্টর সানা। এই পয়েন্টটি আসলে আমাদের মায়েদের জন্য খুব উত্তেজনাকর একটা মুহূর্ত। প্রেগন্যান্সি কিট ব্যবহারের সঠিক সময় কোনটি এবং কিভাবে ব্যবহার করতে হয়? আপু, আ আমরা যেটা বলি পিরিয়ড মিস হওয়ার অন্তত ১ সপ্তাহ পর গিয়ে টেস্টটা করানোর জন্য। তখনই কিন্তু সবচেয়ে ভালো টাইম টেস্টের একটা অ্যাকুরেট রেজাল্ট হুম। পাওয়ার। খুব তাড়াহুড়ো করে পিরিয়ড ডেটের আগেই টেস্ট করলে অনেক সময় হয় কি আম ভুল বা নেগেটিভ আসতেই পারে। রেজাল্টটা ফলস আসতেই পারে। তো সকালের ১ম প্রস্রাব দিয়ে আমাদের টেস্টটা করা উচিত। কারণ হচ্ছে এই সময়ে আ ইউরিনটাতে আমাদের বিটা HCG
যে মানে আমরা পরীক্ষা করি মূলত এই হরমোনটার লেভেলটা। লেভেল দেখা তো যায় এই হরমোনটা কিন্তু আমাদের ঘুমিয়ে ওঠার পর সকালের যে ফার্স্ট ইউরিনটা, তখন কিন্তু এই হরমোনটা ওই ইউরিনটাতে এটার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তাই ওই টাইমটাতে আমাদের অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার চান্সেসটা খুব হাই খুব থাকে। হাই থাকে। ধরুন কিটের মধ্যে দুটো দাগ আসলো, গাঢ় দাগ আসলো, দুটো গাঢ় হুম, দাগ হুম। আসলো, এটা দিয়ে আসলে মারা তখন কি করবেন? মানে এটা দেখে মারা তখন কি করবেন? আম তখন অভিনন্দন। এটা হচ্ছে আসলে ১ম কাজ হলো খুব বেশি উত্তেজিত না হয়ে ওই সময় শান্ত হওয়া এবং আপনার গাইনি বিশেষজ্ঞের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আর হচ্ছে তিনি একটি আল্ট্রাসোনোগ্রাফি এবং কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত করবেন যে ভ্রূণটি আম জ্বরের সঠিক স্থানে আছে কিনা। আর আম আপনার প্রি-কনসেপশন ভিটামিনগুলো কিন্তু তখন থেকেই প্রিন্যাটাল হিসেবে চলতে থাকবে। ডাক্তার নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? আপু এমন একজন ডাক্তার বেছে নিতে হবে আমাদের আম যার সাথে আমরা মন মতো মানে ধরেন আপনি এমন একজন ডাক্তার বেছে নিবেন যার সাথে আপনি আপনার মন মতো আপনি আম আপনার মনের সব দ্বিধা ও ভয় এগুলা সব খোলামেলা করে আলোচনা করতে পারবেন। যেখানে আপনার কোনো মানে আপনার কিছু শেয়ার করতে বাধাপ্রাপ্ত আপনি হবেন না। আপনি হচ্ছেন মানে আ কথাটা শেয়ার করে আমি নিজে আরাম পাবো। আরাম পাবো। ওই যে ঘুরে ফিরে একটা কথাই আসে, আমি স্ট্রেস ফ্রি হব। আমি একটা জিনিস ধরেন আমি ডাক্তারের কাছে গেলাম, বাট আমি আমার মনে আমি এই সমস্যাটা ফিল করছি বা আমি এটা জানতে চাচ্ছি। আমার এটা জানা প্রয়োজন। কারণ আমি এই বিষয় নিয়ে কনফিউজড। কিন্তু আমি এটা ডাক্তারকে বলতেই পারলাম না। বা ডাক্তার হয়তো ওইটুক টাইম আমাকে দিচ্ছে না। আমার কথা শুনছে না ধৈর্য সহকারে। তো তখন আমার তো ওই জিনিসটা আমার মনেই রয়ে গেল, আমার মাথায় রয়ে গেল। এটা একটা বাড়তি স্ট্রেস। এক্সাক্টলি। তো আম আর মানে এমন একজন ডক্টর আমাদের সবসময় সিলেক্ট করতে হবে যিনি আমি যে এখন যেটা বললাম যে সময় দিচ্ছে না। তো আমার সময় দিয়ে আমার প্রশ্নগুলো শুনে আমাকে বুঝিয়ে বলবে। আমাকে হচ্ছে সময় দিবে। আমার আমার হচ্ছে যেন আমি স্ট্রেস ফ্রি হতে পারি। আমাকে হচ্ছে আমার কোয়েরিজ গুলা নিয়ে আমাকে আনসার করে আমাকে ক্লিয়ার করে দিবে বিষয়গুলা। কনফিউশন গুলা ক্লিয়ার করে দিবে। এমন একজনকে আমাদের সিলেক্ট করা খুবই জরুরি। আর হচ্ছে গর্ভাবস্থায় দীর্ঘ ৯ মাসের জার্নিতে কিন্তু ডাক্তারের সাথে আপনার সুস্থ সম্পর্ক আর বিশ্বাস থাকাটা খুবই জরুরি। এইসব কারণের জন্যই। এক্সাক্টলি। তার মানে হচ্ছে আমাদের এমন মানুষ, এমন একজন ডক্টরকে আপনার সিলেক্ট করতে হবে যাকে আসলে আমি যখন কোনো সমস্যায় পড়ছি তখন আমি তার সাথে আলোচনা করতে পারি, তার সাথে আমি যোগাযোগ করতে পারি, তার সাথে কথা বলে আমার দুশ্চিন্তাটা দূর হয়। রাইট। ধন্যবাদ ডক্টর সানা। প্রযুক্তির সাহায্য নেওয়া এখনকার সময়ে কতটা বুদ্ধিমানের কাজ বলে মনে করেন? আপু এখনকার সময়ে বর্তমান যুগে আমি যদি বলি যে আমাদের কিডোরা অ্যাপ মায়েদের জন্য একজন মানে ডিজিটাল বন্ধুর মতোই বলা যায়। আ এখানে কিন্তু ওভুলেশন ট্র্যাকিং থেকে শুরু করে প্রতিদিনের পুষ্টি এবং ডাক্তারের পরামর্শ সবই কিন্তু হাতের নাগালে পেয়ে যাচ্ছি আমরা। আর আপনার সব হেলথ রেকর্ড অথবা পিরিয়ড সাইকেল এখানে কিন্তু আপনি গুছিয়ে রাখলে ডাক্তারের সাথে কথা বলাটাও সহজ হয়ে যাচ্ছে। সহজ হয়ে যাবে। পডকাস্টের এই পর্যায়ে এসে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে, দর্শকরা কি সব মনে রাখতে পারবেন? আমরা আ দর্শকদের উদ্দেশ্যে বলব যে আ ৫ টি পর্বের এই ৫ টি পর্বের ১০০ টি পয়েন্টের মধ্যে আপনার জন্য কোনগুলো প্রযোজ্য তার একটি চেকলিস্ট তৈরি করুন। আপনি তৈরি করুন। আর আ যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে টিকা নেওয়া হয়েছে কিনা আপনার, আপনার TSH কত, আপনার হচ্ছে ফলিক অ্যাসিড শুরু করেছেন কিনা, এই একটি ডায়েরি মেইনটেইন করা কিন্তু মা হওয়ার প্রস্তুতির ১ম ধাপ। আমরা এসব জিনিস যদি মেইনটেইন করি আমাদের জন্য এই বিষয়টা বা এই জিনিসটা অনেকটুকু সহজ হয়ে যাবে। এক্সাক্টলি। আমরা একটা সুন্দর আগামীর স্বপ্ন দেখি। একজন সুস্থ মা, সুস্থ সন্তানের স্বপ্ন দেখি। জি, স্বপ্ন দেখি একটি হাসি খুশিতে ভরপুর একটি পরিবারের। রাইট। তো আসলে আপু প্রতিটি মা চান যে তার সন্তান যেন সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসে। আর হচ্ছে সেই সুস্থতার ভিত্তি কিন্তু আজকের এই প্রস্তুতি আমাদের। তো আপনার সচেতনতা কিন্তু একটি সুস্থ প্রজন্মের সূচনা করবে। এটা মাথায় রাখতে হবে। আর এই লক্ষ্যটি সামনে রাখলে সব নিয়ম মেনে চলা কিন্তু সহজ হয়ে যাবে। এক্সাক্টলি। আমাদের ১০০তম পয়েন্ট, আমাদের সমাপনী বার্তা। পডকাস্টের এই শেষ মুহূর্তে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ডক্টর সানা আপনার দিক নির্দেশনা কি হবে? আহ আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো আপু যে গর্ভধারণের এই যাত্রাটি এটা কিন্তু কারো জন্য সহজ হয়,
আবার কারোর জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে, কারণ পার্সন টু পার্সন প্রত্যেকটা জিনিস Vary ভেরি করে। করে। হ্যাঁ, তো তবে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মানে আপনি কিন্তু একা নন। আপনি এই যুদ্ধটা আপনার একার নয়। তো কিডোরা এবং আমরা মানে ডাক্তাররা সবসময় কিন্তু আপনাদের পাশে আছি। কোনো কুসংস্কার বা কোনো ভুল তথ্যে কখনো কান দিবেন না। আম বিজ্ঞানের পথে চলুন। এটাই আশা রাখবো আমরা সবার কাছ থেকে। ধন্যবাদ ডক্টর সানা। আমাদের প্রি কনসিভ প্রস্তুতি নিয়ে ৫ পর্বের এই দীর্ঘ আলোচনা আশা করি অনেক দম্পতির জীবনে আলোর পথ দেখাবে। ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সচেতন হতে সাহায্য করবে। প্রিয় শ্রোতা, আমরা চেষ্টা করেছি যেন আপনারা নিজেরা সচেতন হতে পারেন এবং আপনাদের আশেপাশের মানুষদের সচেতন করতে পারেন। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব আরো নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। আমাদের পরবর্তী পডকাস্ট শুরু হবে গর্ভধারণের প্রথম ৩ সপ্তাহ প্রস্তুতি এবং মায়েদের করণীয় নিয়ে, সাথে ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা আমাদের স্টুডিওতে উপস্থিতির জন্য এবং আমাদের শ্রোতা ও দর্শকদের মাঝে আপনার নলেজ শেয়ার করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আর প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকুন আর আপনাদের আগামীর দিনগুলো আনন্দময় হোক, এটাই আমরা আশা রাখছি। আপনারা ভালো থাকুন, সবসময় আপনাদের সহায় হোক। পরবর্তী কোনো এপিসোডে কথা হবে আপনাদেরকে অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি। আল্লাহ হাফেজ।